আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। এই করোনার পরিস্থিতিতে তোমাদের অনলাইনে ক্লাস নেওয়ার জন্য আমি মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত হয়েছি। আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর বিজ্ঞান বিষয়ে ক্লাসটি নেব। তোমরা সবাই মনোযোগ সহকারে ক্লাসটি দেখবে এবং এই প্রশ্নগুলো খাতায় লিখে মুখস্থ করবে। আজ আমি মূলত তোমাদের ক অংশের যে প্রশ্নগুলো আসবে সেই বিষয়ে আলোচনা করব। তো সবাইকে অনলাইন ক্লাসে স্বাগতম। সবাই এখানে আমার ফোন নাম্বার এবং ফেসবুক আইডি দেওয়া আছে। যদি তোমাদের কোনো সমস্যা থাকে তাহলে ফেসবুক আইডিতে আমাকে কমেন্ট করবেন, আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এখানে নবম শ্রেণী ও দশম শ্রেণীর জন্য বিষয় বিজ্ঞান অধ্যায় 12, বিষয়বস্তু প্রাত্যহিক জীবনে তড়িৎ। তড়িৎ সম্পর্কে আমরা সবাই জানি, অর্থাৎ বিদ্যুৎ। এখন আমরা এই বিদ্যুৎ সম্পর্কে যে তথ্যগুলো আছে সেই তথ্য নিয়ে আলোচনা করব। প্রথমে তড়িতের যন্ত্রাংশ, যে যন্ত্রগুলো দিয়ে আমরা তড়িৎ ব্যবহার করি সেইগুলো তোমরা এক নজরে দেখে নাও। তড়িৎ বর্তনী সম্পূর্ণ করতে বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে থাকি। এই যন্ত্রাংশগুলো হলো কোষ, ব্যাটারি, পরিবাহী তার, সংযুক্ত তার, সংযোগবিহীন তার, চাবি বা সুইচ, রোধ, এমিটার, ভোল্টমিটার এবং গ্যালভানোমিটার। এই বিষয়গুলো আমরা আলোচনা করব। এগুলো তোমরা সবাই একটু দেখে নিবা এবং প্রশ্ন আকারে মুখস্থ করো। প্রথমে দেখো, একটা চিত্র তোমরা দেখতে পারতেছো। এই চিত্রটা মূলত কি? এই চিত্রটা হলো তড়িৎ বর্তনী। তা আমাদের প্রথমে তড়িৎ বর্তনী সম্পর্কে ধারণা থাকতে হবে। তোমরা এই তড়িৎ বর্তনীতে কিছু অংশ দেখতে পাচ্ছ। এই অংশগুলোর নাম আমি এখানে লিখে দিয়েছি। প্রথমে দেখো ব্যাটারি, যেটাকে আমরা বি দ্বারা প্রকাশ করি। তারপরে আছে সুইচ, তারপরে আছে তড়িৎ প্রবাহ আই, এরপরে আছে এখানে একটা যন্ত্র থাকবে এমিটার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। তারপরে আছে রোধ, তারপরে আছে ভোল্টমিটার। এবং এই বর্তনীতে তড়িৎটা কিভাবে প্রবাহিত হবে তার একটা নির্দেশনা দেওয়া আছে। এইভাবে এই যে তীর চিহ্নগুলো আছে, এতে তড়িৎ প্রবাহের দিক প্রকাশ করা হয়। প্রিয় শিক্ষার্থী, প্রথমে এখানে আছে ব্যাটারি। মূলত ব্যাটারিটা কি? ব্যাটারি জানতে গেলে তোমার অবশ্যই এখানে ব্যাটারির সংজ্ঞাটা দিতে হবে। ব্যাটারি হলো অনেকগুলো কোষের সমন্বয়। অর্থাৎ যখন তুমি 2-3টা কোষ সংযোগ করবা তখনই সেটাকে আমরা ব্যাটারি বলতে পারবো। মূলত আমরা যখন বাজারে যাই তখন একটা কোষকেই আমরা ব্যাটারি বলে আখ্যায়িত করি। যদিও এটা কোষ, কিন্তু আমরা ব্যাটারি বলে থাকি। কিন্তু মূলত ব্যাটারি হবে একাধিক কোষের সমন্বয়। আমরা পরবর্তী সংজ্ঞাতে সেটা দেখাবো তোমাদের। এরপরে সুইচ, এখানে দেখো সুইচ দেওয়া নাই, অফ আছে। যদি আমরা সুইচ দেই তখন এই যে অংশটা আছে এটা এসে এখানে লেগে যাবে এবং এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। তারপরে এখানে এমিটার, যে যন্ত্রটা, এটা কি হিসেবে ব্যবহার করা হয়? অর্থাৎ যে যন্ত্র দিয়ে তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে এমিটার বলে। আমরা অবশ্যই এই সংজ্ঞাটা মুখস্থ করব, পরবর্তীতে তোমাদের স্ক্রিনে দিয়ে দেব, তোমরা লিখে মুখস্থ করবা। এরপরে আসো রোধ। এখানে আমি একটু ধারণা দিই। এখানে যখন ব্যাটারি তুমি দিবা এবং সুইচটা সংযোগ করবা, এর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে। এই তড়িৎতে এইদিকে আসলো, এখানে এমিটারের মধ্য দিয়ে যখন এইখানে আসবে তখন দেখো একটা বাধা সৃষ্টি হচ্ছে। সে আর সোজা সামনের দিকে যেতে পারছে না। এই বাধা সৃষ্টি হয়ে সে উপরের দিকে গেছে, আবার নিচে আসছে, বাধা সৃষ্টি হয়ে আবার উপরে গেল, আবার নিচে আসলো। এইভাবে বাধা অতিক্রম করে পুনরায় আগের মতো সে প্রবাহিত হয়। তাহলে রোধ জিনিসটা তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। যদি আমি সংজ্ঞাটা দিতে চাই তাহলে রোধ কাকে বলে? অর্থাৎ যে ধর্মের জন্য তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। রোধ করা কথাটার সাথে সংজ্ঞার অনেকটাই মিল আছে। অর্থাৎ যে ধর্মের জন্য তড়িৎ বর্তনীর মধ্য দিয়ে বা পরিবাহীর মধ্য দিয়ে, তুমি বলতে পারো পরিবাহীর মধ্য দিয়ে বিদ্যুৎ প্রবাহ কি হবে, বাধা প্রাপ্ত হবে, তাকে রোধ বলে। আমরা রোধকে আর দ্বারা প্রকাশ করি। এরপরে আসি আমরা ভোল্টমিটার। ভোল্টমিটারটা কি? যেহেতু এমিটার একটি যন্ত্র, ভোল্টমিটারটাও একটি যন্ত্র। অর্থাৎ যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহীর দুই প্রান্তের বিভব পার্থক্য পরিমাপ করা হয়
তাকে ভোল্টমিটার বলে। তাহলে ভোল্টমিটার হলো কি? বিভব পার্থক্য। যদি কোনো পরিবাহীর মধ্যে বিভব পার্থক্য না থাকে তাহলে তার মধ্য দিয়ে তড়িৎ প্রবাহিত হবে না। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই বর্তনীটা যদি মনে রাখতে পারো তাহলে অনেকগুলো সংজ্ঞা এখান থেকে তুমি নিজেই লিখতে পারবে। তাহলে এখানে বর্তনীটা কি? বর্তনী হলো এই যে তড়িৎ প্রবাহিত হচ্ছে একটা মাধ্যমের মধ্য দিয়ে, এটা একটা নির্দিষ্ট পথ অতিক্রম করে। এই যে নির্দিষ্ট পথ অর্থাৎ তড়িৎ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। সংজ্ঞাটা খুবই সহজ। তড়িৎ চলার এই সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। খুবই ইম্পর্টেন্ট একটি প্রশ্ন, তোমাদের ক নাম্বারের জন্য আসে। আমরা পরবর্তীতে যাব যে বিষয়গুলো নিয়ে আলোচনা করলাম। ব্যাটারি, এখানে দেখো 3টা কোষ। যখন এইগুলো এককভাবে থাকবে তখন এদেরকে আমরা বলবো কোষ। যখন এই ব্যাটারি 3টিকে সংযোগ করা হবে, এটা এটার উপর দেওয়া হবে, এটা এটার উপর দেওয়া হবে, তখন সেটা হবে ব্যাটারি। তাহলে ব্যাটারি মানে কি? সমন্বয় করা, একাধিক কোষের সমন্বয়। এবং একটি ব্যাটারিতে কয়টি অংশ থাকে? তোমরা এখানে দেখতে পারতেছো 3টি অংশ থাকবে। একটা অ্যানোড থাকবে, মাইনাস চিহ্ন আছে একটা, প্লাস চিহ্ন আছে একটা, মাঝখানে আরো একটা অংশ আছে। অর্থাৎ একটি ব্যাটারির কয়টি অংশ? তোমাদের প্রশ্ন করলে অবশ্যই উত্তর তোমরা দিবা 3টি অংশ। এখানে আমি যে ব্যাটারির সংজ্ঞাটা তোমাদেরকে বললাম সেই সংজ্ঞার সাথে দেখো আমার কথাটা মিল আছে কিনা। ব্যাটারি কি? ব্যাটারি হলো একাধিক তড়িৎ কোষের সমন্বয়ে গঠিত এক ধরনের তড়িৎ কোষ। একাধিক, একটি হলে চলবে না, একাধিক, 2টা হইতে পারে, 3টা হইতে পারে, এর চেয়ে আরো অনেক বেশি হতে পারে। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সংজ্ঞাটা খাতায় লিখে নিবা, লেখার পরে মুখস্থ করবা এবং আমার কথাগুলো স্মরণ করবা। এরপরে আসি, একটি ব্যাটারিতে সাধারণত কয়টি অংশ থাকে এবং কি কি? হ্যাঁ, একটি ব্যাটারিতে সাধারণত 3টি অংশ, যেমন একটি অ্যানোড, একটি ক্যাথোড এবং থাকে ইলেকট্রোলাইট। অর্থাৎ ব্যাটারির মাঝখানে তোমরা দেখবা একটা দণ্ড থাকে, দণ্ডের 2 সাইডে তরল গোড়ার মতো কিছু অংশ থাকে একটু ভিজা, সেই অংশটাকে বলা হয় ইলেকট্রোলাইট। এই 3টা অংশ তোমরা অবশ্যই মুখস্থ করবা। এটা এমসিকিউ এর জন্য আসে এবং ক নাম্বারের জন্য আসে। এরপরে তড়িৎ বর্তনী সংজ্ঞাটা আমি তোমাদের আগেই বলেছি, তোমাদের সুবিধার্থে যাতে তোমরা খাতায় এইগুলো লিখে নিতে পারো তাই সংজ্ঞাটা এখানে পুনরায় দেওয়া হয়েছে। এই যে এখানে যে সম্পূর্ণ পথ অর্থাৎ তড়িৎ চলার সম্পূর্ণ পথকে তড়িৎ বর্তনী বলে। ছোট্ট একটা সংজ্ঞা, কিন্তু মনে থাকে না। যদি না বুঝে মুখস্থ করো তাহলে মনে থাকবে না, আর যদি তুমি বুঝে মুখস্থ করো তাহলেই সেটা তোমার মনে থাকবে এবং পরবর্তীতে পরীক্ষায় লিখতে পারবে। প্রিয় শিক্ষার্থী, এখানে এমিটারের যে সংজ্ঞাটা আমি আগেও বলেছিলাম, এমিটার কাকে বলে? তোমাদের অবশ্যই মনে আছে, যে যন্ত্রের সাহায্যে কি করা হয়? তড়িৎ প্রবাহ পরিমাপ করা হয় তাকে এমিটার বলে। তাহলে এমিটার এবং ভোল্টমিটার 2টা যন্ত্র। এমিটার দ্বারা আমরা তড়িৎ প্রবাহ পরিমাপ করি, আর ভোল্টমিটার দ্বারা কি করি? কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করি। হ্যাঁ, এরপরে যে সংখ্যাটা আছে তোমরা একটু খেয়াল করো, ভোল্টমিটার। যে যন্ত্রের সাহায্যে কোনো পরিবাহীর 2 প্রান্তের বিভব পার্থক্য নির্ণয় করা হয় তাকে ভোল্টমিটার বলে। এখানে একটা পরিবাহী মনে করো, এটা এ এবং বি। এ বিন্দুর বিভব হলো 10 আর বি বিন্দুর বিভব হলো কত? 4। তাহলে এখানে দেখো তো দেখি তড়িৎ বিভবের একটা পার্থক্য আছে না? হ্যাঁ, এখানে বিভব বেশি, এখানে বিভব কম। যে যন্ত্রের সাহায্যে এই পার্থক্যটা নির্ণয় করা হয় তাকেই বলা হয় কি? ভোল্টমিটার। অর্থাৎ ভোল্টমিটারে আসবে এখানে কি 6, পার্থক্যটা আছে কত? 6। তাহলে এই পরিবাহীর মধ্য দিয়ে অবশ্যই তড়িৎ প্রবাহিত হবে এবং কোন দিকে প্রবাহিত হবে সেটি কিন্তু তোমাদেরকে দেখাই দেওয়া হয়েছে। এখানে যেহেতু বেশি, এখান থেকে বি এর দিকে চলে যাবে। ভোল্টমিটার সম্পর্কে তোমাদের যদি কোনো সমস্যা থাকে অবশ্যই আমাকে জানাও। তারপরে আমরা আসি, রোধ কাকে বলে? আমি সংজ্ঞাটা আগেও বলেছি, পুনরায় বলি। এই যে একটা পরিবাহী, এই পরিবাহীর মধ্য দিয়ে যখন তড়িৎ চলতেছে এইখানে সে বাধা পাবে, এই বাধাটাই হলো মূলত রোধ। তাহলে রোধের সংখ্যাটা তুমি বলো। যে ধর্মের জন্য কোন পরিবাহীর মধ্য দিয়ে
তড়িৎ প্রবাহ বাধাগ্রস্ত হয় তাকে রোধ বলে। প্রিয় শিক্ষার্থী, এই সংজ্ঞাটা তোমার খাতায় লিখতে হবে, তারপরে তোমার মুখস্থ করতে হবে। কারণ আমি যদি সংজ্ঞা এখানে না লিখে দেই, মুখে বললাম, তুমি হয়তো বা শুনছো, বুঝছো, 2 মিনিট 5 মিনিট পরে মনে নাও থাকতে পারে। সেই কারণে তোমাদের উচিত এই সংজ্ঞাগুলো অবশ্যই খাতা কলম রেডি করে লিখে রাখবা এবং নোট করে রাখবা। পরবর্তীতে তড়িৎ ক্ষমতা কাকে বলে? তড়িৎ ক্ষমতা, আমরা ক্ষমতা বলতে অবশ্যই একটা সময়ের উপর নির্ভর করবে। অর্থাৎ কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে। একটু বুঝে পড়ার চেষ্টা করো। এখানে লেখা আছে কোন তড়িৎ যন্ত্র প্রতি সেকেন্ডে যে পরিমাণ তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত করে তাকে আমরা তড়িৎ ক্ষমতা বলি। হ্যাঁ, এখানে অন্য শক্তি বলতে আমরা কি বুঝি? দেখো, আমরা যখন লাইট জ্বালাই বা ফ্যান ঘোরাই, হ্যাঁ, তখন কি হয়? ফ্যান যখন ঘোরাইতেছে তখন কিন্তু তড়িৎ শক্তিটা যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হচ্ছে। কারণ ফ্যান হলো একটা কি যন্ত্র, এই যন্ত্রটাকে সে ঘোরাচ্ছে, তাই এটা হবে কি যান্ত্রিক শক্তি। তাহলে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হলো। যখন তুমি লাইট জ্বালাবা তখন একসাথে দুইটা শক্তিতে রূপান্তরিত হবে। প্রথমে আমরা লাইট থেকে কি পাই? আলো। একটা হলো আলোক শক্তিতে রূপান্তরিত হচ্ছে, এবং এই আলোটা কিছুক্ষণ জ্বলার পরে দেখবা লাইটটা গরম হয়ে গেছে, তাহলে এখানে কি তাপ শক্তিতে রূপান্তরিত হচ্ছে। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা এখানে অবশ্যই বুঝতে পারছি তড়িৎ শক্তি ব্যয় করে অন্য শক্তিতে রূপান্তরিত হয়। অন্য শক্তিগুলো আমি কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দিলাম। তারপরেও তোমরা এই সংজ্ঞাটা লিখবা এবং মুখস্থ করবা, নোট করে রাখবা অবশ্যই। এরপর হ্যাঁ, তড়িৎ ক্ষমতা। প্রিয় শিক্ষার্থী, এখানে তোমরা তড়িৎ ক্ষমতার একক, আমরা এখানে কয়েকটা একক আমরা পড়ব। তড়িৎ ক্ষমতার একক কি? এখানে তোমরা দেখতে পাচ্ছ তড়িৎ ক্ষমতার একক ওয়াট। আমরা অবশ্যই এই অঙ্ক করার সময় এই ওয়াটটা ব্যবহার করে থাকি। এরপরে আছে রোধ, এর একক কি? রোধ এর একক ওহম। আমাদের গণিতের জন্য এগুলো খুবই ইম্পর্টেন্ট হবে এবং এমসিকিউ এর জন্য প্রয়োজন। তারপরে আছে তড়িৎ প্রবাহের একক কি? তড়িৎ প্রবাহ কিসের মাধ্যমে আমরা নির্ণয় করি? এমিটারের মাধ্যমে। সেইখান থেকে তোমরা একক টানতে পারবা এম্পিয়ার। তড়িৎ প্রবাহের একক হলো এম্পিয়ার, যেটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। বিভব পার্থক্যের একক কি? ভোল্ট। অর্থাৎ ভোল্ট মিটারের সাহায্যে আমরা বিভব পার্থক্যটা নির্ণয় করি। সেখান থেকে তুমি এককটা নিয়ে মনে রাখতে পারবা যে বিভব পার্থক্যের একক হলো ভোল্ট। এরপরে আসি তড়িৎ বিশ্লেষণ কাকে বলে? এটা খুবই ইম্পর্টেন্ট ক নম্বরের জন্য। তোমাদের বিভিন্ন পরীক্ষায়, বিভিন্ন বোর্ড পরীক্ষায় ক নম্বরে এটা আছে। অর্থাৎ কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর যে অণুগুলো আছে, এই অণুগুলোকে ধনাত্মক এবং ঋণাত্মক অংশে বিভক্ত করার যে পদ্ধতি, তাকেই বলা হয় তড়িৎ বিশ্লেষণ। খুবই সহজ, একটু বুঝার চেষ্টা করো। তড়িৎ বিশ্লেষণ হলে আমার কি কি লাগবে? একটা দ্রবণ লাগবে, ওই দ্রবণের ভিতরে তড়িৎ প্রবাহ করতে হবে, তারপরে যেখানে অণুগুলো আছে সেই অণুগুলো কি হয়ে যাবে? দুইটি অংশে বিভক্ত হয়ে যাবে, একটা ধনাত্মক আর একটা ঋণাত্মক। এই যে পদ্ধতিটা, এই পদ্ধতিকেই বলা হয় কি? তড়িৎ বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী, তোমরা এই সংজ্ঞাটা অবশ্যই ভালোভাবে বুঝে মুখস্থ করো। হ্যাঁ, কোন দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহিত করে এর অণুগুলোকে ধনাত্মক ও ঋণাত্মক অংশে বিভক্ত করার পদ্ধতিকে তড়িৎ বিশ্লেষণ বলে। প্রিয় শিক্ষার্থী, এরপরে তড়িৎ প্রলেপন। তোমরা জানো একটা ধাতুর তৈরি জিনিসের উপর আরেকটা ধাতুর প্রলেপ দেওয়া যায়। এই প্রলেপটা কিসের মাধ্যমে হয়? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে হয়। যখন তুমি সেটা তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে করবা তখনই তাকে বলা হবে তড়িৎ প্রলেপন। তাহলে সংজ্ঞাটা তুমি কি দিতে পারো? তড়িৎ বিশ্লেষণ প্রক্রিয়ায় কোনো ধাতুর উপর সুবিধা মতো অন্য কোনো ধাতুর প্রলেপ দেওয়াকে তড়িৎ প্রলেপন বলা হয়। সংজ্ঞাটা খুবই সহজ, তোমরা একটু মনোযোগ সহকারে পড়লেই বুঝতে পারবা। সাধারণত নিম্ন অর্থাৎ নিকৃষ্টতম যে ধাতুগুলো আছে সেইগুলো যেমন এখানে দেওয়া আছে তামা, লোহা, ব্রোঞ্জ ইত্যাদির তৈরি জিনিসকে জলবায়ুর হাত থেকে রক্ষা করার জন্য বা এদের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য এদের উপরই সোনা, রূপা, নিকেল ইত্যাদির একটা প্রলেপ দেওয়া হয়। এই প্রলেপটাই হলো তোমার তড়িৎ প্রলেপন।
প্রিয় শিক্ষার্থী, এইখানে সংজ্ঞাটা অর্থাৎ প্রশ্নটা দুইভাবে আসতে পারে। যদি বলা হয় তড়িৎ প্রলেপন কাকে বলে 1 নম্বরের জন্য, তাহলে এই তড়িৎ প্রলেপন বলে এই পর্যন্ত লিখলেই তোমার প্রশ্নের উত্তরটা হয়ে যাবে। আর যদি বলে তড়িৎ প্রলেপন বলতে কি বুঝো, তাহলে তোমার সম্পূর্ণ অংশটাই লিখতে হবে। হ্যাঁ, তড়িৎ প্রলেপন বলতে কি বুঝো যদি আসে তাহলে 2 নম্বরের জন্য আসবে, অর্থাৎ ক্ষয়ের জন্য আসবে। এরপরে আসে আমরা তড়িৎ মুদ্রণ। তোমরা অবশ্যই বাজারে গিয়ে বিভিন্ন ধরনের হরফ দেখতে পারো, যেটা প্লাস্টিকের হতে পারে, অন্য কোনো কিছুর হতে পারে। আর এইগুলোই হলো তোমার তড়িৎ মুদ্রণের মাধ্যমেই করা হয়। অর্থাৎ তড়িৎ বিশ্লেষণ প্রণালীতে হরফ, ব্লক, মডেল ইত্যাদি তৈরি করাকে তড়িৎ মুদ্রণ বলা হয়। এটা হবে কিসের মাধ্যমে? তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। সংখ্যাগুলো অবশ্যই ভালোভাবে মুখস্থ করবা। এরপরে আসো কিলোওয়াট ঘন্টা কাকে বলে। এখানে 2টা অংশ মনে রাখতে হবে। একটা হলো কিলোওয়াট। ওয়াটটা কিসের একক? তোমাদের অবশ্যই মনে আছে, কিসের বলো তো দেখি? তড়িৎ ক্ষমতা। আরেকটা হলো কি? সময়, ঘন্টা আছে। তাহলে আবার এখানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন তড়িৎ যন্ত্র। আমি আগে বলছিলাম ওই যে ক্ষমতার একক, তড়িৎ ক্ষমতা, এখানে অবশ্যই দেওয়া আছে ক্ষমতা সম্পন্ন। তাহলে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন কোন যন্ত্র যদি 1 ঘন্টা ধরে তড়িৎ প্রবাহিত করা হয়, যে পরিমাণ তড়িৎ শক্তি অন্য শক্তিতে রূপান্তরিত হবে তাকে কিলোওয়াট ঘন্টা বলা হয়। তোমরা বুঝে এটা মুখস্থ করার চেষ্টা করবা। হ্যাঁ, অবশ্যই এখানে 1 কিলোওয়াট ক্ষমতা সম্পন্ন যন্ত্রটি হতে হবে এবং তার মধ্য দিয়ে যে তড়িৎ প্রবাহিত হবে সেটা 1 ঘন্টা সময় ধরে প্রবাহিত হতে হবে, তাহলে তাকে আমরা বলতে পারবো কিলোওয়াট ঘন্টা। এরপরে আসি আমরা সিস্টেম লস। যেটা সিস্টেম লস জিনিসটা কি? আমরা যখন বিদ্যুৎ উৎপাদন করা হয় সেইখান থেকে সরবরাহ করার মাঝখানে যে একটা পথ, এই পথে যে অপচয়টা হয় সেটা হলো তোমার সিস্টেম লস। বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে সরবরাহ করার পথে হইতেই পারে অপচয়, হতে পারে না? একটা জিনিস যেখানে উৎপন্ন হলো সেখান থেকে তোমার কাছে আসতে অবশ্যই কিছু অপচয় হইতে পারে, বিভিন্ন কারণে অপচয়গুলো হইতে পারে। এটাই হলো তোমার সিস্টেম লস। তো সংজ্ঞাটা অবশ্যই তুমি মুখস্থ করবা। বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের মধ্যপথে বিদ্যুতের অপচয়কে আমরা কি বলবো? সিস্টেম লস বলবো। এই সিস্টেম লসগুলো কি কারণে হয়ে থাকে? দ্বিতীয় প্রশ্নটা এখানে খেয়াল করো। সিস্টেম লসের কারণ কি? হ্যাঁ, ত্রুটিপূর্ণ সরবরাহ পদ্ধতি। যে মাধ্যমে তুমি বিদ্যুৎটাকে নিয়ে আসতেছ সেটি যদি ত্রুটিপূর্ণ হয় তাহলে তোমার সিস্টেম লস হতে পারে। অবৈধ সংযোগ যদি থাকে, তোমার প্রবাহ পথে যদি অবৈধ সংযোগ থাকে তাহলে সেই দিকে বিদ্যুৎ চলে যাবে, তুমি যে পরিমাণ বিদ্যুৎ পাওয়ার কথা সেই পরিমাণ বিদ্যুৎ তুমি পাবে না। এটা হলো সিস্টেম লসের একটি কারণ। এবং দুর্বল মনিটরিং করা। যারা এই বিদ্যুতের সাথে কাজ করে তাদের মনিটরিংটা যদি ভালো না হয় তাহলে তো অবৈধ সংযোগ এখানে থাকবে, তারপরে তোমার ত্রুটিপূর্ণ সরবরাহ থাকবে, এটি স্বাভাবিক। এই কারণে বলা হয়েছে কি? দুর্বল মনিটরিং ব্যবস্থা ইত্যাদির কারণে কি হয়ে থাকে? সিস্টেম লস হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থী, এইখানেও প্রশ্নটা 2 ভাবেই আসতে পারে। যদি বলে সিস্টেম লস কাকে বলে, তাহলে কাকে বলে পর্যন্ত এই বলা হয় পর্যন্ত লিখলে তোমার সংখ্যাটা হয়ে যাবে। আর যদি বলে সিস্টেম লস বলতে কি বুঝো, তাহলে সম্পূর্ণটাই লিখতে হবে। সিস্টেম লসের যে কারণ সেই কারণগুলো তোমাকে দিতে হবে। প্রিয় শিক্ষার্থী, এরপরে যে প্রশ্নটা এর সাথে তোমরা সবাই পরিচিত, লোডশেডিং। তোমরা জানো লোডশেডিং তো অহরহ আমাদেরকে ঘটে। কি কারণে ঘটে আর এই লোডশেডিংটা কি? তাহলে আমরা দেখলাম যে চাহিদা তুলনায় তড়িতের উৎপাদন কম হয়। তোমার তড়িতের যে পরিমাণ অর্থাৎ বিদ্যুতের যে পরিমাণ চাহিদা আছে তার চেয়ে যদি কম পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হয় তাহলে কি সব এলাকাতে বিদ্যুৎ পৌঁছানো সম্ভব হবে? অবশ্যই হবে না। তখন কি করা হয়? তখন একটা এলাকায় বিদ্যুৎ বন্ধ রেখে আরেকটা এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা হয়। এই যে একটা পদ্ধতি, যে পদ্ধতিতে এই ব্যবস্থাটা করা হয় সেটা হলো তোমার লোডশেডিং। তুমি দেখবা তোমার ঘরে বিদ্যুৎ নাই, তোমার পাশের রুমে বা তোমার পাশের এলাকাতে বিদ্যুৎ আছে, তাহলে তোমরা বুঝতে পারছো লোডশেডিং জিনিসটা কি। সংজ্ঞাটা একটু বুঝে পড়ার চেষ্টা করো। চাহিদা তুলনায় তড়িতের উৎপাদন কম হলে সব জায়গায় একই সাথে বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব নয়। তখন কোন এলাকায় তড়িৎ সরবরাহ বন্ধ রেখে উৎপাদিত তড়িৎ অন্যান্য এলাকায় চাহিদা অনুযায়ী সরবরাহ করা হয়।
তড়িতের উৎপাদন যদি বেশি পরিমাণ কম হয় তখন সবগুলো এলাকাতে ক্রমান্বয়ে কি করা হয়, তড়িৎ প্রবাহ বন্ধ রাখা হয়। তড়িৎ বন্টনের জন্য তড়িৎ প্রবাহ বন্ধ করার এই পদ্ধতিকেই বলা হয় লোডশেডিং। এই লোডশেডিংটা ক নম্বরের জন্য আসতে পারে এবং ক্ষয়ের জন্য আসতে পারে। ক্ষয়ের জন্য যদি আসে 2 নম্বরের জন্য, তাহলে বলা থাকবে লোডশেডিং বলতে কি বোঝাও। প্রিয় শিক্ষার্থী, আমার সর্বশেষ প্রশ্ন, আইপিএস কি? আইপিএস যদি তোমাদের কারোর বাসায় সংযোগ থাকে তাহলে তোমরা অবশ্যই বুঝতে পারবে। এটা হলো কি একটা মাধ্যম, যে মাধ্যমে বিদ্যুৎ চলে গেলেও তুমি বিদ্যুৎ প্রবাহ পাবে, সেটি হলো তোমার আইপিএস। তার আইপিএস এর সংজ্ঞাটা যদি আমরা দিতে চাই, আইপিএস হলো ইনস্ট্যান্ট পাওয়ার সাপ্লাই, এর পূর্ণরূপটা। হ্যাঁ, কোনো কারণে তড়িৎ প্রবাহ বিঘ্ন ঘটার পর তাৎক্ষণিকভাবে নির্বিচ্ছিন্ন তড়িৎ প্রবাহ পাওয়ার মাধ্যমকেই বলা হবে আইপিএস। প্রিয় শিক্ষার্থী, বুঝতে পেরেছো অবশ্যই যে প্রশ্নগুলো তোমাদের বোঝানো হলো। নির্বিচ্ছিন্ন মানে কি, কারেন্ট চলে গেছে কিন্তু তোমার বাতি বা যে কোনো যন্ত্রগুলো আছে সেগুলো বন্ধ হয়নি, সেটিকে বলা হয় নির্বিচ্ছিন্ন, সেটা চলতেই আছে। এই যে মাধ্যমে, এটা হলো কি আইপিএস। তোমরা এই প্রশ্নগুলো খাতায় লিখবা এবং সবাই মুখস্থ করবা, বুঝে মুখস্থ করবা। সবাইকে ধন্যবাদ জানিয়ে এবং সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাস এখানেই শেষ করেছি। আল্লাহ হাফিজ।